আমার নাম মেঘলা। আজ আমি একজন একক মা। কিন্তু এই পরিচয় পাওয়ার আগে আমাকে অনেক অপমান, যন্ত্রণা আর একা লড়াই করতে হয়েছে। আমার বিয়ে হয়েছিল মাত্র 22 বছর বয়সে। ছেলেটির সম্বন্ধ এসেছিল পাড়ার এক আত্মীয়ের মাধ্যমে। বাবা মা ভেবেছিলেন সরকারি চাকরি করে ছেলে, সংসারটা নিরাপদ হবে। বিয়ের পর প্রথম কয়েক মাস ভালোই চলছিল, কিন্তু ধীরে ধীরে আসল রূপ সামনে এলো। আমার স্বামী রাহুল প্রতিদিন মদ খেতে শুরু করলো, টাকা পয়সা সব উড়িয়ে দিত। তারপর রাতে এসে অকারণে ঝগড়া করত, শারীরিক নির্যাতনও করত। আমি যদি প্রতিবাদ করতাম, শাশুড়ি বলতেন, মেয়েরা এসব সহ্য করে সংসার চালায়, তুইও মানিয়ে নে। কিন্তু আমি সহ্য করলেও পরিস্থিতি বদলাচ্ছিল না, বরং দিন দিন খারাপ হচ্ছিল। আমার জীবনের সবচেয়ে অপমানের দিনটা মনে আছে আজও। একদিন রাতে স্বামী আমাকে মারছিল। চিৎকারে প্রতিবেশীরা জড়ো হয়ে যায়, কেউ কেউ এসে আলাদা করল। তখন শাশুড়ি সবার সামনে বললেন, আমার ছেলেকে উস্কানি দেয় এই মেয়ে, ওর চরিত্র খারাপ, তাই সংসার সামলাতে পারে না। আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম। যেখানে আমি নির্যাতিতা, সেখানে আমাকেই অপরাধী বানানো হলো। এরপর থেকে সমাজেও কানাঘুষো শুরু হলো। লোকেরা বলতো, এই মেয়ে নাকি স্বামীর ঘর টিকিয়ে রাখতে পারেনি। আমি বুঝলাম, নারীকে যখন অপমান করার সুযোগ পাওয়া যায়, সমাজ এক মুহূর্তও দেরি করে না। অবশেষে আমি ডিভোর্সের সিদ্ধান্ত নিলাম। শুরু হলো নতুন যুদ্ধ। বাবা মা বললেন, ডিভোর্সি মেয়ে মানে আমাদের মান সম্মান শেষ। তারা পাশে দাঁড়ালেন না। ছেলেকে নিয়ে আমি একাই আলাদা ভাড়া বাড়িতে থাকতে শুরু করলাম। চাকরি পাইনি তখনও, টিউশনি করে সংসার চালাতাম। অনেক দিন পেট ভরে খেতে পাইনি। ছেলেকে দিয়েছি অল্প যা আছে। কিন্তু প্রতিদিন ভেতরে ভেতরে প্রতিজ্ঞা করতাম, একদিন আমি সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াবো। আমার ছেলে অনিরুদ্ধ তখন ছোট, স্কুলে যেতে শুরু করেছে। একদিন ও বইয়ের পাতায় লিখল, আমি বড় হয়ে মাকে খুশি করব। সেই লাইনটা আমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে গেল। আমি আরও জোরে লড়াই করতে শুরু করলাম। প্রতিদিন সকালে ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি টিউশনি করতাম। তারপর কোচিং ক্লাসে গিয়ে নিজের পড়াশোনা চালিয়ে যেতাম। নিজেকে নতুন করে গড়ে তুলছিলাম। তবু সমাজ থেমে থাকেনি। আমার পেছনে মানুষ ফিসফিস করত, ডিভোর্সি মহিলা, নিজের চরিত্রেরই সমস্যা। আমি যখন অফিসে চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছিলাম, তখনও কেউ কেউ বলেছিল, তোমার দায়িত্ব ছেলে, চাকরি সামলাতে পারবে না। কিন্তু আমি দমিনি। আমি জানতাম, আমার শক্তি আমার ছেলে, আমার স্বপ্ন আমার ছেলে। বছর তিনেকের মধ্যে আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেলাম। মাসিক বেতন খুব বেশি না হলেও আমাদের বাঁচার জন্য যথেষ্ট ছিল। ছেলেকেও ভালো স্কুলে ভর্তি করলাম। আমি ওকে শুধু পড়াশোনা নয়, জীবনের মূল্যবোধ শেখাতাম। মানুষের সম্মান, সততা আর ভালোবাসার দাম সব কিছুর ওপরে। অনিরুদ্ধ ধীরে ধীরে স্কুলে দারুণ ভালো করতে শুরু করলো। শিক্ষকরা বলতেন, ছেলেটা একদিন অনেক বড় হবে। আমার ছেলে মাধ্যমিক পরীক্ষায় প্রথম হলো। পুরো শহরের সংবাদপত্রে খবর বের হলো। যারা একদিন আমাকে বলেছিল চরিত্রহীন ডিভোর্সি, যারা বলেছিল এই মেয়ে সংসার সামলাতে পারেনি, আজ তারাই এসে বলল, আপনার ছেলেকে নিয়ে আমরা গর্বিত। সেদিন আমি বুঝলাম, অপমানের উত্তর অপমান দিয়ে নয়, সাফল্য দিয়েই দেওয়া যায়। আজ আমি আর আগের মেঘলা নই। আমি একজন কর্মজীবী নারী, একজন গর্বিত মা।
আমার ছেলেই আমার সবচেয়ে বড় সাফল্য। সমাজ আজও হয়তো অনেক কিছু বলে, কিন্তু আমি জানি আমার ভাঙা সংসার থেকে ফিরে আসাই আসল জয়। সময়ের সঙ্গে সঙ্গে অনিরুদ্ধ বড় হতে লাগলো। মায়ের ত্যাগ, পরিশ্রম সব যেন ছেলের বুকের মধ্যে ছাপ রেখে দিল। অনিরুদ্ধ কলেজে ভর্তি হলো। ওর পড়াশোনার ঝোঁক, মেধা সব দেখে শিক্ষকরা বলতেন ছেলেটা অনেক বড় কিছু করবে। আমি মনের ভেতরে শান্তি খুঁজতাম। ভেবেছিলাম যে সমাজ আমাকে অপমানিত ডিভোর্সি মহিলা বলেছিল, সেই সমাজ একদিন আমার ছেলের কৃতিত্বে মাথা নত করবে। বছরের পর বছর আমি ছেলের জন্য লড়লাম। খাওয়া কমিয়েছি, নিজের স্বপ্ন মাটিতে মিশিয়েছি, শুধু ওকে গড়ে তোলার জন্য। অবশেষে অনিরুদ্ধ ইঞ্জিনিয়ারিং পড়ল, বিদেশে স্কলারশিপ পেল। পাড়ার সবাই তখন আমাকে দেখিয়ে বলতো, মেঘলা, তুমি সত্যিই অসাধারণ, ছেলেকে মানুষের মতো মানুষ করেছ। আমার বুক ভরে যেত। মনে হতো এটাই আমার ফিরে আসা, এটাই আমার জয়। অনিরুদ্ধ বিদেশে পড়াশোনা শেষ করে দেশে ফিরল। একটা বড় কোম্পানিতে চাকরি পেল, মাসে লাখ লাখ টাকা বেতন। তারপর ছেলের বিয়ে হলো এক নামী ব্যবসায়ীর মেয়ের সঙ্গে। বউটা সুন্দরী, শিক্ষিতা, কিন্তু ভদ্রতার মুখোশের আড়ালে একটু অভিমানী স্বভাবের। আমি ভেবেছিলাম অবশেষে আমার কষ্টের দিন শেষ, ছেলের সংসারে আমি আবার আলো দেখতে পাব। কিন্তু বুঝতে পারিনি নতুন আলো অচিরেই অন্ধকারে ঢেকে যাবে। বিয়ের পর থেকেই ছেলের বউ আমাকে তেমন পাত্তা দিত না। সে বলতো আমরা আলাদা ফ্ল্যাটে থাকলে ভালো হয়। আমি চুপ করে যেতাম, ছেলের চোখে তাকাতাম যদি সে কিছু বলে, কিন্তু অনিরুদ্ধ নীরব থাকত। ধীরে ধীরে আমার জায়গাটা ছোট হতে লাগলো। আগে যে ছেলে আমার সঙ্গে বসে খেত, হাসি আড্ডা দিত, এখন সে ব্যস্ত চাকরি আর সংসারে। আমি যেন অচেনা হয়ে যাচ্ছিলাম। একদিন রাতে বৌমা সরাসরি বলল, মা, আপনি আলাদা থাকলেই আমাদের সুবিধা হবে। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। আমি তো ভেবেছিলাম এই সংসারেই আমার শান্তি আছে, কিন্তু আমার উপস্থিতি ওদের বোঝা হয়ে গেল। অনিরুদ্ধ তখনও চুপ। আমাকে জড়িয়ে ধরল না, বলল না, মা তুমি কোথাও যাবে না। সেদিন আমি বুঝলাম, যাকে মানুষ করতে আমি জীবন ভর ত্যাগ করেছি, সেই আমাকে আজ অচেনা করেছে। কিছুদিন পর ছেলেই বলল, মা, এখানে এক বৃদ্ধাশ্রম আছে, সেখানে অনেক মানুষ আছে আপনার মতো, আপনি ওখানে থাকলে একা লাগবে না। আমার বুক ভেঙে গেল। যে ছেলে আমার জীবনের আলো, সেই আজ আমাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা বলছে। কিন্তু আমি কিছু বললাম না। চোখের জল মুছে শুধু বললাম, ঠিক আছে বাবা, আমি চলে যাব। আজ আমি বৃদ্ধাশ্রমে থাকি। চারপাশে অনেক বৃদ্ধ মানুষ, যাদের গল্প আমারই মতো। সবাই তাদের পরিবার হারিয়েছে, ছেলেমেয়ের কাছে অচেনা হয়ে গেছে। আমি প্রতিদিন ছেলের মুখ মনে করি, ভাবি, যে ছেলে আমার প্রাণ, সে কি সত্যিই আমাকে ভুলে গেল? কখনো কখনো ও ফোন করে, কেমন আছো মা, এই পর্যন্ত। তারপর ব্যস্ততার অজুহাত। আমি জানি আমার জীবন অকারণ যায়নি। আমি এক সন্তানকে মানুষ করেছি, তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছি, কিন্তু সেই সাফল্যের ভাগ আমি পেলাম না। সমাজের চোখে আমি হয়তো সফল মা, কিন্তু মনের গভীরে আমি জানি সবচেয়ে বড় ব্যর্থতা হলো নিজের ছেলের হৃদয়ে আমার আর কোনো জায়গা নেই। আজ আমার শেষ আশ্রয় বৃদ্ধাশ্রম। এখানেই হয়তো একদিন আমার শেষ নিঃশ্বাস থেমে যাবে। তবু আমি বিশ্বাস করি,
একদিন হয়তো আমার ছেলে বুঝবে কোনো মাকে আসলেই কোথাও পাঠানো যায় না। মায়ের জায়গা সব সময় সন্তানের হৃদয়ে, যদি সেই হৃদয়ে সত্যিই ভালোবাসা থাকে।